হ্যালো বন্ধুরা, স্বাগতম ভয়েস অফ লেজেন্ডে। আজ আমরা কথা বলবো এমন একজন মানুষের গল্প নিয়ে, যিনি নিজের শরীরের সীমাবদ্ধতাকে হার মানিয়ে পুরো মহাবিশ্বকে বোঝার ভাষা বদলে দিয়েছিলেন। আজকের ভিডিওতে আমরা জানব বিশ্বখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিংয়ের জীবন কাহিনী এবং তার লেখা সেই বইয়ের গল্প, যে বইটি সাধারণ মানুষের কাছে সময় আর মহাবিশ্বকে সহজ করে তুলে ধরেছিল। বইটির নাম আ ব্রিফ হিস্ট্রি অফ টাইম। বন্ধুরা, একটু ভেবে দেখুন, আমরা সবাই সময়ের মধ্যে বাঁচি, কিন্তু সময় আসলে কি? সময় কি সব জায়গায় একই রকম চলে? মহাবিশ্ব কি সব সময় এমনই ছিল? এর কি কোনো শুরু আছে? আর একদিন কি সবকিছু শেষ হবে? এই প্রশ্নগুলো একসময় শুধু দার্শনিকদের মধ্যেই সীমাবদ্ধ ছিল, কিন্তু স্টিফেন হকিং দেখিয়ে দেন এই প্রশ্নগুলোর উত্তর বিজ্ঞানও খুঁজতে পারে। স্টিফেন হকিং ছিলেন এমন একজন মানুষ, যিনি ধীরে ধীরে নিজের শরীরের ওপর নিয়ন্ত্রণ হারিয়েছিলেন, কিন্তু কখনোই নিজের চিন্তার স্বাধীনতা হারাননি। ২১ বছর বয়সে তিনি জানতে পারেন তিনি ALS নামের এক স্নায়ু রোগে আক্রান্ত। এই রোগে মানুষের পেশি ধীরে ধীরে দুর্বল হয়ে যায়, হাঁটা, কথা বলা সবকিছু কঠিন হয়ে ওঠে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হল, এই রোগ তার মস্তিষ্ককে প্রভাবিত করেনি। আর সেই মস্তিষ্ক দিয়েই স্টিফেন হকিং ভাবতে শুরু করেন সবচেয়ে বড় প্রশ্নগুলো নিয়ে। তিনি গবেষণা করেন ব্ল্যাক হোল, সময়, স্থান এবং মহাবিশ্বের উৎপত্তি নিয়ে। তিনি বিশ্বাস করতেন মহাবিশ্বকে বোঝা শুধু বিজ্ঞানীদের কাজ হওয়া উচিত নয়। এই কারণেই তিনি লেখেন আ ব্রিফ হিস্ট্রি অফ টাইম। এই বইটি কোনো সাধারণ বিজ্ঞান বই নয়। এখানে জটিল সমীকরণ নেই, কিন্তু আছে বড় বড় ধারণা। সময় কিভাবে শুরু হল, বিগ ব্যাং কি, ব্ল্যাক হোল কিভাবে কাজ করে, মহাবিশ্ব কি চিরকাল থাকবে নাকি একদিন শেষ হবে, সবকিছুই বলা হয়েছে সাধারণ মানুষের ভাষায়। এই ভিডিও সিরিজে আমরা ধীরে ধীরে জানব স্টিফেন হকিং কিভাবে এই জটিল ধারণাগুলো ভাবতেন এবং কিভাবে তিনি সময়ের গল্প আমাদের সামনে তুলে ধরেছিলেন। এই পর্বে আমরা শুরু করব তার জীবনের শুরু থেকে, আর সেই প্রশ্ন দিয়ে, যে প্রশ্নটি তার পুরো চিন্তাধারাকে বদলে দিয়েছিল। তাহলে চলুন ভয়েস অফ লেজেন্ডের সঙ্গে শুরু করি এই যাত্রা, সময়, মহাবিশ্ব এবং স্টিফেন হকিংয়ের চিন্তার জগতে। স্টিফেন হকিংয়ের গল্পটা শুরু হয় একটি সাধারণ পরিবার থেকে। ১৯৪২ সালের ৮ই জানুয়ারি ইংল্যান্ডের অক্সফোর্ড শহরে তার জন্ম। তার পরিবার খুব ধনী ছিল না, কিন্তু একটি জিনিসে তারা বিশ্বাস করত: শিক্ষা। বই, আলোচনা আর চিন্তার পরিবেশেই স্টিফেন বড় হতে থাকেন। শৈশবে স্টিফেন হকিংকে দেখে কেউ ভাবেনি একদিন তিনি বিশ্বের অন্যতম সেরা বিজ্ঞানী হবেন। স্কুলে তিনি খুব নিয়মিত পড়াশোনা করতেন না, পরীক্ষায়ও সবসময় সেরা ফল করতেন না, কিন্তু তার একটা অভ্যেস ছিল: তিনি জিনিস বুঝতে চাইতেন। শুধু মুখস্থ না করে তিনি জানতে চাইতেন এটা কেন এমন। বন্ধুরা যখন সহজ উত্তরেই খুশি থাকত, স্টিফেন তখন আরও গভীরে যেতে চাইতেন। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে তিনি পদার্থবিজ্ঞান পড়তে শুরু করেন। এখানেই প্রথম তিনি বুঝতে পারেন বিশ্বের নিয়মগুলো বোঝার চেষ্টা তাকে সত্যিই আকর্ষণ করে। কিন্তু তখনও তিনি নিজেকে খুব বড় বিজ্ঞানী মনে করতেন না। তিনি নিজেই বলেছেন, অক্সফোর্ডে পড়ার সময় তিনি খুব বেশি সময় পড়াশোনা করতেন না, বরং সময় কাটাতেন ভাবনায়। অক্সফোর্ড শেষ করে তিনি যান কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে। এখানেই তার জীবনের মোড় ঘুরে যায়। কেমব্রিজে এসে তিনি গবেষণা শুরু করেন মহাবিশ্বের উৎপত্তি নিয়ে। এই সময় বিজ্ঞানীদের মধ্যে একটা বড় প্রশ্ন ছিল: মহাবিশ্ব কি চিরকাল একই রকম ছিল, নাকি একসময় এর শুরু হয়েছিল? এই প্রশ্নের উত্তর খুঁজতেই স্টিফেন হকিং আগ্রহী হয়ে ওঠেন বিগ ব্যাং তত্ত্ব নিয়ে। ঠিক এই সময়েই তার জীবনে আসে সবচেয়ে কঠিন অধ্যায়। তিনি লক্ষ্য করেন হাঁটতে গিয়ে হোঁচট খাচ্ছেন, হাত দিয়ে জিনিস ধরতে কষ্ট হচ্ছে। পরীক্ষার পর ডাক্তাররা জানান তিনি ALS রোগে আক্রান্ত। এই রোগে মানুষ ধীরে ধীরে নিজের শরীরের ওপর নিয়ন্ত্রণ হারায়। ডাক্তাররা তখন বলেছিলেন তার আয়ু বেশ বেশি নয়। এই খবরটি তার জীবনের সব কিছু বদলে দিতে পারত।
কিন্তু এখানে একটি অদ্ভুত বিষয় ঘটে। স্টিফেন হকিং নিজেই পরে বলেছেন, এই রোগ জানার পর তিনি জীবনের মূল্য প্রথমবার বুঝতে পারেন। তিনি সিদ্ধান্ত নেন, যতদিন সময় আছে ততদিন তিনি কাজ করবেন। আর তিনি কাজ শুরু করেন সবচেয়ে বড় প্রশ্নগুলো নিয়ে। তিনি ভাবতে থাকেন, যদি মহাবিশ্বের শুরু থাকে তাহলে শুরুটা কেমন ছিল? সময় তখনও ছিল, নাকি সময় নিজেই মহাবিশ্বের সঙ্গে জন্ম নিয়েছে? এই চিন্তাগুলোই পরবর্তীতে আ ব্রিফ হিস্ট্রি অফ টাইমের ভিত তৈরি করে। এই পর্যায়ে স্টিফেন হকিং শুধু একজন গবেষক নন, তিনি হয়ে উঠছিলেন একজন গভীর চিন্তাবিদ। তার গবেষণার কেন্দ্রবিন্দুতে ছিল সময়, স্থান, মহাকর্ষ আর ব্ল্যাক হোল। পরের অংশে আমরা জানব কিভাবে স্টিফেন হকিং ব্ল্যাক হোল সম্পর্কে নতুন ধারণা দেন এবং কেন তার কাজ বিজ্ঞানীদের চিন্তা বদলে দেয়। বইটির শুরুতেই হকিং একটি মৌলিক প্রশ্ন তোলেন, সময় আসলে কি? আমরা সময়কে দেখি ঘড়ির কাঁটার মাধ্যমে, কিন্তু হকিং বলেন সময় শুধু ঘড়ি নয়, সময় একটি ভৌত ধারণা। এরপর তিনি কথা বলেন বিগ ব্যাং নিয়ে। বিগ ব্যাং মানে কোনো বিস্ফোরণ নয়, বরং এক অবস্থা যেখানে মহাবিশ্ব ছিল অত্যন্ত ঘন এবং উত্তপ্ত। এই অবস্থান থেকেই স্থান এবং সময় একসঙ্গে প্রসারিত হতে শুরু করে। এর মানে কি? এর মানে সময় মহাবিশ্বের বাইরে কোনো আলাদা জিনিস না, সময় নিজেই মহাবিশ্বের অংশ। এই ধারণাটি আমাদের একটা বড় প্রশ্নের সামনে দাঁড় করায়। বিগ ব্যাংয়ের আগে কি ছিল? হকিংয়ের উত্তর ছিল স্পষ্ট, আগে বলে কিছু ছিল না, কারণ সময় শুরু হয়েছিল বিগ ব্যাংয়ের সঙ্গে। এরপর হকিং আলোচনা করেন মহাবিশ্বের নিয়ম নিয়ে। তিনি বোঝান মহাবিশ্ব কিছু নির্দিষ্ট প্রাকৃতিক নিয়ম মেনে চলে। এই নিয়মগুলো জানলেই আমরা বুঝতে পারি গ্রহ কিভাবে ঘোরে, তারারা কিভাবে জন্ম নেয়, আর মহাবিশ্ব কেন প্রসারিত হচ্ছে। বইয়ের একটি গুরুত্বপূর্ণ অংশ হল সময় কেন একই দিকে যায় এই প্রশ্ন। আমরা দেখি ভাঙা গ্লাস নিজে নিজে আগের অবস্থায় ফিরে যায় না, সময় সবসময় সামনে এগোয়। হকিং বলেন এটাকে বলা হয় টাইমস অ্যারো। এর কারণ হল এন্ট্রপি বা বিশৃঙ্খলা সময় এগোনোর সঙ্গে বাড়ে। এই ধারণা দেখায় সময় কেন অতীত থেকে ভবিষ্যতের দিকে যায়, ভবিষ্যৎ থেকে অতীতে নয়। এরপর হকিং আবার ফিরিয়ে আনেন ব্ল্যাক হোলের প্রসঙ্গ। তিনি বোঝান ব্ল্যাক হোল শুধু ধ্বংসের জায়গা নয়, এগুলো মহাবিশ্ব বোঝার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্ল্যাক হোল আমাদের শেখায় মহাকর্ষ, কোয়ান্টাম তত্ত্ব এবং সময় সবকিছু একসঙ্গে কিভাবে কাজ করে। এই বইয়ের সবচেয়ে শক্তিশালী দিক হল এটা মানুষকে ভয় দেখায় না। হকিং বলেন মহাবিশ্ব যত বিশালই হোক, আমরা সেটা বোঝার চেষ্টা করতে পারি। জ্ঞান কেবল বিশেষজ্ঞদের জন্য নয়, প্রশ্ন করার অধিকার সবার আছে। এই পর্যায়ে এসে স্টিফেন হকিংয়ের চিন্তা আরও গভীর হয়ে ওঠে। তিনি শুধু জানতে চাননি মহাবিশ্ব কিভাবে কাজ করে, তিনি জানতে চেয়েছিলেন সবকিছুকে একসঙ্গে ব্যাখ্যা করা যায় কিনা। এই ধারণাকেই তিনি বলতেন থিওরি অফ এভরিথিং, একটি তত্ত্ব যেখানে থাকবে মহাকর্ষ, কোয়ান্টাম পদার্থবিজ্ঞান, সময়, স্থান সবকিছু একসঙ্গে। হকিং বিশ্বাস করতেন যদি আমরা এমন একটি তত্ত্ব পাই তাহলে আমরা প্রকৃতির নিয়মগুলো সম্পূর্ণভাবে বুঝতে পারব। এই প্রসঙ্গেই তার বইয়ে আসে সবচেয়ে আলোচিত বিষয়টি, ঈশ্বর প্রসঙ্গ। এখানে হকিং ধর্ম নিয়ে বিতর্ক করতে চাননি, তিনি শুধু বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি তুলে ধরেন। তিনি বলেন যদি মহাবিশ্বের সবকিছু নির্দিষ্ট নিয়ম মেনে চলে তাহলে এই নিয়মগুলো বোঝার জন্য অলৌকিক ব্যাখ্যার দরকার নেই। বইয়ের শেষে তিনি লেখেন যদি আমরা প্রকৃতির সম্পূর্ণ তত্ত্ব বুঝতে পারি তাহলে সেটা হবে মানব বুদ্ধির চূড়ান্ত বিজয়। এই কথাগুলো অনেকে বিভিন্নভাবে ব্যাখ্যা করেছেন, কিন্তু হকিংয়ের উদ্দেশ্য ছিল একটাই, মহাবিশ্বকে বোঝা। আ ব্রিফ হিস্ট্রি অফ টাইম প্রকাশের পর একটি অদ্ভুত ঘটনা ঘটে। বইটি বিশ্ব জুড়ে বেস্টসেলার হয়ে যায়। লাখ লাখ মানুষ এই বই কিনে পড়ে। অনেকে বইটি পুরোটা না বুঝলেও একটি জিনিস বুঝেছিল, বিজ্ঞান ভয় পাওয়ার বিষয় নয়।
এই বই প্রমাণ করে দেয় একজন মানুষ শুধু তার চিন্তার শক্তি দিয়েই পৃথিবীর সাথে কথা বলতে পারে। যখন হকিং কথা বলতে পারতেন না, তখন তার লেখা তার কণ্ঠ হয়ে উঠেছিল। স্টিফেন হকিং আমাদের শিখিয়েছেন, শরীর দুর্বল হতে পারে, কিন্তু কৌতূহল দুর্বল হওয়া উচিত নয়। সময় আমাদের সীমাবদ্ধ করে, কিন্তু চিন্তা আমাদের মুক্ত করে। এই সিরিজের শেষ অংশে আমরা দেখব স্টিফেন হকিংয়ের শেষ জীবন, তিনি মানব জাতিকে কি দিয়ে গেছেন, আর কেন তার গল্প আজও প্রাসঙ্গিক। এই গল্প শেষ নয়, কারণ যতদিন মানুষ প্রশ্ন করবে, ততদিন স্টিফেন হকিং বেঁচে থাকবেন তার চিন্তার মাধ্যমে। স্টিফেন হকিংয়ের জীবন শুধু গবেষণাগারেই সীমাবদ্ধ ছিল না। সময়ের সঙ্গে সঙ্গে তার শারীরিক অবস্থা আরও জটিল হয়ে ওঠে। তিনি হুইল চেয়ারে সম্পূর্ণভাবে নির্ভরশীল হন, একসময় কথা বলার ক্ষমতাও হারান। কিন্তু এখানেই তার গল্প থেমে যায়নি। প্রযুক্তির সাহায্যে তিনি আবার কথা বলার উপায় খুঁজে নেন, একটি কৃত্রিম কণ্ঠ, যেটা ধীরে ধীরে তার পরিচয়ের অংশ হয়ে ওঠে। এই সময়েও স্টিফেন হকিং কাজ থামাননি। তিনি গবেষণা করেছেন, বই লিখেছেন, লেকচার দিয়েছেন এবং সাধারণ মানুষের সঙ্গে বিজ্ঞান নিয়ে কথা বলেছেন। তিনি বিশ্বাস করতেন, বিজ্ঞান তখনই পূর্ণতা পায় যখন তা মানুষের কাছে পৌঁছে যায়। তার শেষ জীবনে তিনি শুধু মহাবিশ্ব নয়, মানব জাতির ভবিষ্যৎ নিয়েও ভাবতেন। তিনি সতর্ক করেছিলেন কৃত্রিম বুদ্ধিমত্তার ঝুঁকি, জলবায়ু পরিবর্তন, পারমাণবিক অস্ত্র এবং পৃথিবীর সীমাবদ্ধতা। তিনি বলেছিলেন, মানুষকে একদিন পৃথিবীর বাইরে যেতে হবে, না হলে টিকে থাকা কঠিন হয়ে পড়বে। এই কথাগুলো ভবিষ্যৎ নিয়ে আমাদের নতুন করে ভাবতে বাধ্য করে। 2018 সালের 14 মার্চ স্টিফেন হকিং মৃত্যুবরণ করেন। কিন্তু তার মৃত্যু তার চিন্তার শেষ ছিল না। তিনি আমাদের দিয়ে গেছেন প্রশ্ন করার সাহস, ভয় না পাওয়ার শিক্ষা আর বোঝার চেষ্টা করার শক্তি। আ ব্রিফ হিস্ট্রি অফ টাইম আজও মানুষ পড়ে, কারণ এই বই আমাদের বলে, মহাবিশ্ব বোঝা সম্ভব। সব উত্তর এখনও নেই, কিন্তু খোঁজ থামানো যাবে না। স্টিফেন হকিং একবার বলেছিলেন, মানুষের সবচেয়ে বড় শক্তি হল তার কৌতূহল। যতদিন মানুষ প্রশ্ন করবে, সময় কি, আমরা কোথা থেকে এলাম আর কোথায় যাচ্ছি, ততদিন স্টিফেন হকিং বেঁচে থাকবেন তার চিন্তার মাধ্যমে। এটাই ছিল স্টিফেন হকিংয়ের জীবনের গল্প এবং আ ব্রিফ হিস্ট্রি অফ টাইমের ভাবনা। আপনি যদি এই গল্প থেকে একটি জিনিস মনে রাখেন, শরীর আপনাকে থামাতে পারে, কিন্তু চিন্তা নয়। ধন্যবাদ ভয়েস অফ লেজেন্ডের সঙ্গে থাকার জন্য। পরের গল্পে আমরা আবার ফিরব আরেকজন মহান মানুষের জীবনে। ততদিন পর্যন্ত ভাবতে থাকুন, প্রশ্ন করতে থাকুন।